কারো মার্কায় বাধা দেয়নি বিএনপি, তবুও ধানের শীষ নিয়ে টানাটানি কেন? প্রশ্ন মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতেই হতে হবে ভোট, গণতন্ত্রের জন্য আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি। জাতির মতামত না নিয়ে পিআরের দাবিকে উপেক্ষা করা যাবে না, বলছে জামায়াত। একই দাবিতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের আলাদা কর্মসূচি। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই, দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজের পর হলে হলে গণসংযোগ, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। এবং চাহিদার চেয়েও বেশি ডিম উৎপাদন, তারপরও কেন বাড়তি দর? প্রশ্ন ভোক্তার। মধ্যস্বত্বভোগীদের দুষলেন উপদেষ্টা ফরিদা, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপি কারো মার্কায় বাধা না দিলেও ধানের শীষ নিয়ে কেন টানাটানি, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব। অপ্রতিরোধ হওয়ায় তাদেরকে ঠেকানোর চেষ্টা চলছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি বলেন, সরকার ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্রের প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি। একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। শুক্রবার সকালে দৈনিক বাংলার মোড়ে শহীদ জিহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান 90-এর গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্র জনতা। দিবসটি উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য তার। কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্যে প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। এনসিপির শাপলা প্রতীক ইস্যুতে ধানের শীষকে জড়িয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য, তাই বিতর্ক তৈরি করছে একটি মহল। ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নিই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের করে নিচ্ছে। হুঁশিয়ারি দেন, নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে মেনে নেবে না বিএনপি। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল এলাকায় জামায়াতে ইসলামীর গণমিছিল চলছে। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, যাচ্ছি তার কাছে।
একটু আগে নিশ্চয়ই আমাদের খবরে দেখেছিলেন যে 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়েছিল এবং এখন রাজধানীর বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে অর্থাৎ আমরা যদি বলতে যাই 0 পয়েন্ট, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে এই মিছিলটি এখন শান্তিনগরের দিকে যাচ্ছে এবং যতটুকু জানা যাচ্ছে এই মিছিলটি হয়তোবা যে মৌচাকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো এখনো আমরা যেটি দেখছি যে মিছিলে এই দলটির নানা স্তরের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন এবং সেখানে জোরালোভাবে যে কথাটি উঠছে সেটা হচ্ছে যে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরিপূর্ণভাবে করতে হবে, সে বিষয়টি আসলে যে নিশ্চিত করতে হবে। এর বাইরেও গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, সংস্কার প্রশ্নে সুদৃঢ় অবস্থান, সেই বিষয়াশয়গুলো কিন্তু এই জামায়াতে ইসলামীর আজকের যেই মিছিল সেখানে কিন্তু বেশ জোরালোভাবে এসেছে এবং এই মিছিলে কিন্তু দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এবং মিছিল পূর্ব সমাবেশে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে যে মিছিল পূর্ব সমাবেশ হয়েছিল সেখানে বক্তব্য করেছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সেখানে কিন্তু তিনি যে বিষয়টি বলছেন যে জুলাই জাতীয় সনদের উপর যে গণভোট হবে সেখানে আসলে যে পিআরের বিষয়টিও রাখতে হবে, অর্থাৎ জনগণের মতামত ছাড়া কোনোভাবেই যে পিআরের বিষয়টি সেটিকে উপেক্ষা করা যাবে না। জনগণ যদি সেই পিআরের পক্ষে রায় দেয় তাহলে সব দলকে সেটি মেনে নিতে হবে, আর জনগণ যদি সেই পিআরের পক্ষে রায় না দেয় তাহলে যে রায় জনগণ দিবে সেটিও জামাতে ইসলামী মেনে নেবে, এমনটাই কিন্তু যে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলছেন। তো এখনো আসলে যে মিছিলটি চলছে, মিছিলটি আসলে যে মৌচাকের দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জামায়াতে ইসলামের গণ মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন। দুপুর 2টায় সমাবেশে নির্ধারিত সময় থাকলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর নির্বাচনের আগে বিগত সরকারের আমলে নানা অপকর্মের সঙ্গে জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবি তোলেন তারা। দাবি নিয়ে সরকার আন্তরিক না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট, তবে সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দিতে চায় ঐকমত্য কমিশন। সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ থেকে যাবে বলে শঙ্কা তার। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় 7 মাসের আলোচনায় শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, তবে ঝুলে আছে নোট অফ ডিসেন্ট থাকা বিষয়ের ভাগ্য এবং গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে বিতর্ক। এসব সমাধানের ভার পড়েছে জাতীয় ঐকমত্য কমিশনের ওপর। এরই মধ্যে 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করার কথা জানিয়েছে কমিশন, তবে তার আগে চূড়ান্ত করতে হবে সনদ। এক্ষেত্রে মোটা দাগে 2 ভাগে বিভক্ত দলগুলো। বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিশেষ আদেশে আপত্তি জানিয়েছে বিএনপি। এর পরিবর্তে অধ্যাদেশ জারির পক্ষে দলটি। নির্বাচনের আগে গণভোটকে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়াস হিসেবে দেখছে বিএনপি সহ কয়েকটি দল। কমিশন অগ্রসর হবে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কমিশন। দলগুলোর ঐক্য না হওয়ায় বিশেষজ্ঞ প্যানেল যে মতামত দিয়েছে সেটি ভিত্তি ধরছে কমিশন। এক্ষেত্রে একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে হতে পারে গণভোট। ঐক্যমত্য সৃষ্টি করা একটা দুরূহ প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। তো সেইভাবে আমরা মনে করি যে আমাদের প্রস্তাব যাবে। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, গণভোটে থাকবে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়। ঐকমত্য তৈরি হওয়া এবং অনৈক্য থাকা বিষয় নিয়ে হবে 2টি প্যাকেজ, যাতে থাকবে 30টি সংস্কারের উল্লেখ। হ্যাঁ না ভোটে মতামত জানাবে ভোটাররা। তবে গণভোটের সময়সীমা সরকারের সিদ্ধান্তের উপর ছাড়তে চায় কমিশন। একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই, যেগুলোতে মত পার্থক্য না, আর একটা হবে যেগুলোতে মত পার্থক্য আছে। তো এবং ভোটারদের সুযোগ হবে হ্যাঁ কিংবা না উত্তর দেওয়ার। একটা নির্বাচন করা একটা বিরাট
কর্মযজ্ঞ, এতে অনেক ব্যয় হয়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। এখন এটা বহুলাংশে নির্ভর করবে সরকারের উপর। সনদ পুরোপুরি বাস্তবায়ন না হলে ফ্যাসিজম থেকে যাওয়ার শঙ্কা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই প্রধানের। একটা স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র এখানে এখনো বহাল রয়েছে। সবগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে অবশ্যই যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, সব সংস্কারগুলো হবে না। যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। অস্থিরতায় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটের মধ্যে পড়বে বলে শঙ্কা তার। যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই নির্বাচনটি আয়োজন করা না যায় তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়তে পারে। ফলে আমরা মনে করি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানসিকতা তৈরি হওয়া দরকার, এবং যাতে জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত না হয় এবং এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রেও যেন কোনো রকমের অসুবিধা না হয়, সেটির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হওয়া দরকার। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 72টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সরগরম প্রচারণা। জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রার্থীদের দেখা যায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রচারণায় ব্যস্ত থাকতে। এর আগে হলগুলোতে গণসংযোগ করেন তারা। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান প্রার্থীরা। আগামী 15 অক্টোবর চাকসু ও 16 অক্টোবর রাকসু নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই বলে জানান নির্বাচন কমিশন। আমরা প্রার্থীরা প্রতিটা রুমে রুমে যাচ্ছি। বন্ধের কারণে একটু নির্বাচনের আমেজ কমে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখতেছি আবার নির্বাচনের আমেজ ক্যাম্পাসে ফিরে আসছে। হলের প্রত্যাশা পূরণের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সাথে নিয়ে এই হলকে একটা ছাত্র বান্ধব, একটা সুন্দর একটা হল করার জন্য হচ্ছে যে কাজ, মানে জিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি স্বতন্ত্র। ছুটির দিনেও মোটামুটি ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের প্রচারণা দেখছি, ভোটারদের মধ্যেও এক ধরনের আমেজ দেখা যাইতেছে। স্বতন্ত্র দলীয় জোটে যারা ব্যানারে আছেন প্রত্যেকে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে সক্ষম হব। পাচার হওয়া 28 লাখ কোটি টাকা উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অর্থের গন্তব্য ও পাচারকারীদের শনাক্তে যৌথ টাস্কফোর্স, রেড নোটিশ ও চিঠি পাঠানোর মতো পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সংস্থাগুলো বেশ সক্রিয়। তবে তাদের মতে আন্তর্জাতিক সমঝোতা ও দ্রুত আদালতের রায় না হলে অর্থ ফেরানোর উদ্যোগ কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার, যেখানে উঠে আসে আওয়ামী আমলের 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য। সেই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার করা হয়। পাচার হওয়া এসব অর্থ উদ্ধারে তৎপর তদন্ত সংস্থাগুলো। শেখ হাসিনা পরিবার, বসুন্ধরা গ্রুপ, এস আলম সহ 10 ব্যবসায়ী গ্রুপের সম্পদ খুঁজতে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে টাস্কফোর্স কাজ করছে। বিএফআইইউ এর তথ্য বলছে, ইতোমধ্যে 57,000 কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে, যার মধ্যে বিদেশে 10,500 কোটি টাকা। আর দুদক গেল 9 মাসে প্রায় 425 কোটি 92 লাখ টাকা জব্দের আদেশ পেয়েছে আদালত থেকে। জব্দ করতে চিঠি পাঠানো, অপরাধীদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ সহ দুদকের বৈদেশিক শাখা নানা তৎপরতা চালাচ্ছে। দেশে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলছেন, দুর্নীতিবাজরা দ্রুত অর্থ সরিয়ে ফেলে, তাই সাময়িক জব্দ নয়, বিদেশি দেশকে বোঝাতে দরকার আদালতের রায়। ইনভেস্টিগেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করে দেওয়া, ট্রায়াল স্টার্ট করে দেওয়া, ট্রায়াল কনক্লুড করে দেওয়া, এটা টাইম ফ্রেম করে দেওয়া, 6 মাস 1 বছরের মধ্যে পুরোটা শেষ করতে হবে। তাহলে টাকার ফর্মটা র্যাপিডলি আর চেঞ্জ হতে পারতেছে না। অর্থনীতি বিশ্লেষকের মতে, অর্থ ফেরাতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো ও পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখা জরুরি। নেগোসিয়েশন করলে যেটা হবে যে কনসার্ন কান্ট্রিতে যে দেশে টাকা পাচার করা হয়েছে সেই দেশের আইনটাকে তারা আবার রিফর্ম করবে, তাই না? এটা নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে সম্ভব। বাট আপনি
আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পৃথিবীর কোনো দেশই আপনার 10%-এর বেশি টাকা আনতে পারে নাই, এবং আমাদের টিআইবির যে গবেষণা রয়েছে সেটা 2%-এর বেশি কেউ টাকা আনতে পারে নাই। সম্পদ জব্দের আদেশে যুক্তরাজ্য ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের সম্পদ জব্দ করেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুর 18 দিন পর জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ আনা হলো দেশে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানের ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। এদিকে আটক আরও 24 জনের মুক্তির দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা। 2024 সালের জুলাই কোঠা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ, যার রেশ ছড়িয়ে পড়ে প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যেও। 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় 200-র বেশি বাংলাদেশি আটক হন। তাদের মধ্যে চলতি বছরের 22 সেপ্টেম্বর আল সদর কারাগারে মারা যান চট্টগ্রামের রাউজানের বাসিন্দা আব্দুল হামিদ। মৃত্যুর 18 দিন পর শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল হামিদের মরদেহ পৌঁছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। আব্দুল হামিদের রাষ্ট্রীয় সম্মাননার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। হঠাৎ করে খবর পাইছি যে কি আমাদেরকে জানাইছে উনি 22 তারিখ মানে কি ইন্তেকাল করছে। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিছু নেই, আমরা নিঃস্ব। আমরা চাই যে ওনারে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননা দিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 লাখ টাকা সহায়তার কথা জানানো হয় আব্দুল হামিদের পরিবারকে। সোহেল এবং ওনার দ্বিতীয় স্ত্রীকে একত্রে 35,000 টাকা চেক এবং লাশটা হস্তান্তর করেছি। পরবর্তী 3 লক্ষ টাকা পাবে। এরপরে বিদেশ থেকে যদি সেটা আরো সেই কিছু ক্ষতিপূরণ বা কম্পেনসেশন যেটা বলি সেটা পাইলে সেটাও তারা পাবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে থাকা আটক আরও 24 জনের মুক্তির দাবি জানান তাদের স্বজনেরা। দেশটা স্বাধীন করে দেওয়ার পরে কেন আমাদের ভাইগুলো এখনো মুক্তি হয় নাই? সরকার যেন অবিলম্বে আমাদের ভাইগুলোকে যেন জীবিত দেশে প্রেরণ করে নিয়ে আসতে পারি। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে জানাজা হওয়ার কথা আব্দুল হামিদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সংবাদ। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও মধ্যস্বত্বভোগীদের কারণেই অস্থিতিশীল থাকে ডিমের বাজার। এতে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। বিনিয়োগ না করেও যারা ডিমের বাজার থেকে ফায়দা লুটছেন তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সহজলভ্য আমিষের উৎস হিসেবে কদর ডিমের। সবজিসহ অন্য খাদ্যপণ্যের দাম বাড়লে পুষ্টি বিবেচনায় পছন্দের তালিকায় উঠে ডিম। বর্তমানে দেশে যে পরিমাণ ডিম উৎপাদন হয় তাতে চাহিদা মেটানোর পরও থাকে অতিরিক্ত, এমন তথ্যই দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 6,50,00,000 অধিক প্রতিদিন বাজারে ডিম আসছে। সপ্তাহে 2টা ডিম মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ধরে আমরা কিন্তু বছরে 104টি ডিমের একটা এস্টিমেট করেছিলাম। এখন কিন্তু আমরা একটা বিরাট ভালো একটা পর্যায়ে প্রায় 137-38টির উপরে কিন্তু ডিম আমরা জনগণকে সাপ্লাই দিতে পারছি। এই জায়গাটা আমরা চেষ্টা করছি কিভাবে আরো উৎপাদন বাড়া যায়। চাহিদা যোগান সমীকরণে উদ্বৃত্ত হিসাব থাকার পরও বছর জুড়ে অস্থিতিশীল থাকে ডিমের বাজার। কৃষি অর্থনীতিবিদরা বলছেন বিপণন কাঠামোতে মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে পারলেই প্রত্যাশিত পর্যায়ে আনা সম্ভব ডিমের দাম। সবজির সিন্ডিকেটের থেকেও ডিমের সিন্ডিকেট ভয়াবহ। এটাও কিন্তু আপনার বাজারটা এক শ্রেণীর নিয়ন্ত্রণ করতেছে লোকরা, এবং এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আপনার সরকার যদি নিয়ন্ত্রণ করে আপনার ডিমের বাজারে আপনার ক্রাইসিস হওয়ার কথা না। এদিকে শুক্রবার সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, যারা ডিমের বাজারে কেবল হাত বদলের মাধ্যমে ফায়দা নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে শুধু হাত বদল করার কারণে, এমনকি কাউরান বাজারে আসার পরেও শুধু ইয়ের পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দিয়ে আমরা দিতে চাই না। পোল্ট্রি ফিডের দাম কমাতে দেশে ভুট্টা উৎপাদনে জোর দেওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। গরুর মাংস। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস প্রচেষ্টা এবং গণতন্ত্রের জন্য ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেয়া হলো তাকে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য 338 ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন দেয়া হয়। সবাইকে পাশ কাটিয়ে এ পুরস্কার জিতলেন মারিয়া। ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।
আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাতে সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। শহীদুল আলম আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসকেও এসব দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে শহীদুল আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল নেতানিয়াহু সরকার। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা থেকে জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দিয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে 200 মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। এদিকে গাজায় শুক্রবারও বিমান হামলা চালিয়েছে দখলদাররা। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 27 ফিলিস্তিনি। উপত্যকা থেকে সেনা সরাতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনের পরও গাজায় রক্ত ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় শুক্রবার সকালেও খান ইউনুস ও গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে একদিনে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামাসের স্নাইপারের গুলিতে এক সেনা নিহতের দাবি করেছে ইসরায়েল। এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। হামাসের হাতে আটক জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। আলোচনায় অংশ নেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এই চুক্তির আওতায় আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। এর পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জিম্মিদের মুক্তি দেবে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী সোম অথবা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে। তেল আবিব ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে 200 মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। রোববার মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন ট্রাম্প। সেখানে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা পাওয়ার দাবি করেছেন হামাসের নির্বাসিত নেতা খালিল আল হাইয়া। আর ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নাসরিন রুমি, সময় সংবাদ। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। হোমে জয় না পেলেও হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুঁইয়ারা। দেশ ছাড়ার আগে কিছুটা আক্ষেপ ছিল জামাল ভুঁইয়ার কণ্ঠে। শেষ মুহূর্তে গোলের হার কিছুতেই মেনে নিতে পারছেন না লাল সবুজ অধিনায়ক। এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পেলে অ্যাওয়ে ম্যাচে সমিত, ফাহমিদুল, জায়ানদের নিয়ে শুরুর একাদশে খেলতেই চান জামাল। এখনও এশিয়ান কাপ বাছাইয়ের রেস থেকে ছিটকে না পড়ায় মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে লাল সবুজরা। সেজন্য বাকি 3 ম্যাচে জয় তুলে নিতে চান হামজারা। এদিকে সকালে পুরো দলের সঙ্গে দেখা করেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। ফুটবলার ছাড়াও কোচিং স্টাফদের সঙ্গে বসেছেন বাফুফে বস। আমি, জায়ান, সৌমিত, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি। আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কারো মার্কায় বাধা দেয়নি বিএনপি, তবুও ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতেই হতে হবে ভোট, গণতন্ত্রের জন্য আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি। জাতির মতামত না নিয়ে পিআরের দাবিকে উপেক্ষা করা যাবে না বলছে জামায়াত। একই দাবিতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের আলাদা কর্মসূচি। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নভঙ্গ, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদো, গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।